আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজা শিশুদের লাশের ব্যবসা করছে জর্ডান। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে চীন, সতর্ক করল যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিতে দৌড়াদৌড়ি শুরু। পরমাণু ইস্যুতে এক হচ্ছে সৌদি আরব, ইরান ও আরব আমিরাত। অরুণাচল প্রদেশ হাতছাড়া হচ্ছে ভারতের, বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র মোদির। গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। ভারতের সঙ্গে যুদ্ধ, পাকিস্তানের প্রশংসা করে যা বলল চীন। ইরানি ড্রোনের আদলে ড্রোন তৈরির নির্দেশ দিলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজার শিশুদের লাশের ব্যবসা করছে জর্ডান। গাজায় যখন লাখ লাখ নারী শিশু না খেয়ে মৃত্যু পথযাত্রী, ঠিক তখনই আন্তর্জাতিক ত্রাণ সরবরাহের জন্য জর্ডান কর্তৃপক্ষের মোটা অঙ্কের ফি আদায় করার খবর প্রকাশ্যে এলো। এই সংবাদ প্রকাশ করার কয়েকদিন পর সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই সহ 12টি ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক সাহায্য সরবরাহ তদারকি করার সময় হাশেমাইট কিংডম অতিরিক্ত ফি আদায় করেছে বলে অভিযোগ করে একটি তদন্ত প্রকাশ করা হয়। এর কয়েকদিন পরই মিডল ইস্ট আইয়ের ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ করে দেয় জর্ডান কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছিল, বেশ কয়েকটি আন্তর্জাতিক সাহায্য সংস্থার সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, গাজায় প্রবেশকারী প্রতিটি ত্রাণ ট্রাকের জন্য এনজিওগুলোকে $2,200 দিতে হচ্ছে। গাজার উপর দিয়ে বিমান থেকে ত্রাণ ফেলতে জর্ডান কর্তৃপক্ষ $2 লাখ থেকে $4 লাখ পর্যন্ত চার্জ করছে। সূত্র অনুসারে প্রতিটি বিমান আধ ট্রাকেরও কম সাহায্য বহন করলেও সেগুলো এলোমেলোভাবে নিচে ফেলার জন্য প্রায় $2 লাখ এবং নির্দিষ্টভাবে ফেলার জন্য $4 লাখ চার্জ করা হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশিত হবার একদিন পর জর্ডান হাশেমাইট চ্যারিটি অর্গানাইজেশন মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে প্রত্যাখ্যান করে যে এসিও মূলত দেশটির মধ্য দিয়ে সাহায্য পাঠানোর একমাত্র পথ হিসেবে কাজ করে। তবে জেএইচসিওর মিডিয়া অফিস জানিয়েছে, আকাশ থেকে ত্রাণ ফেলার খরচ মিডল ইস্ট আইয়ের রিপোর্টে উল্লেখিত খরচের চেয়ে কিছুটা বেশি। এলোমেলোভাবে ফেললে $2,10,000 এবং নির্দিষ্টভাবে ফেলার জন্য $4,50,000 পর্যন্ত নিচ্ছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে চীন, সতর্ক করল যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিতে দৌড়াদৌড়ি শুরু। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি দাবি করেছে, অত্যন্ত বিপজ্জনক অস্ত্র তৈরির চেষ্টায় লিপ্ত হয়েছে বেইজিং। 13 মে এই দাবি করে আমেরিকার গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, আগামী 10 বছরের মধ্যে মহাকাশ থেকে পারমাণবিক আক্রমণ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র সিস্টেম, ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর তুলনায় অনেক বেশি দ্রুত কাজ করে, যা মহাকাশের নিম্ন কক্ষপথ থেকে উৎক্ষেপণ করা হয়। অর্থাৎ কোনো দেশই এগুলোকে সময়মতো ট্র্যাক বা ইন্টারসেপ্ট করতে পারবে না। FOBS প্রযুক্তি প্রথমে সোভিয়েত ইউনিয়ন উদ্ভাবন করেছিল, কিন্তু চীন হাইপারসনিক গ্লাইড ভেহিকেল HGV এর মতো অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এটিকে আরও বেশি ধ্বংসাত্মক করে তুলেছে। FOBS ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে চলা অস্ত্র থাকে, যা পৃথিবীর যে কোনো স্থানকে লক্ষ্য করতে পারে। চীন 2021 সালে লং মার্চ 2C রকেটের সাহায্যে এই প্রযুক্তির পরীক্ষাও করেছিল, যা বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করে। হাইপারসনিক গ্লাইড যান শুধুমাত্র পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম তাই নয়, সাধারণ অস্ত্র সজ্জিত হতে পারে। এদের গতি এত বেশি যে আজকের সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও এগুলিকে প্রতিহত করতে পারবে না। আমেরিকার পেন্টাগনের পক্ষ থেকে প্রকাশিত তালিকা অনুসারে 2035 সালের মধ্যে চীনের কাছে 60টি FOBS ক্ষেপণাস্ত্র থাকতে পারে, 700টি নিউক্লিয়ার ICBMS, 132টি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং 4000টি হাইপারসনিক গ্লাইড যান থাকবে। বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগে, তখন এক বিস্ময়কর প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তেহরান। এই প্রস্তাব শুধু কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেও নাটকীয়ভাবে পরিবর্তন করে দিতে পারে।
ইরান এখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিলে একটি যৌথ পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম গঠনের পরিকল্পনা করছে। তেহরানের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলার কৌশল নয়, বরং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোকেও এই স্পর্শকাতর প্রক্রিয়ায় অংশীদার করার একটি কৌশলী প্রয়াস। ইরান বলছে এই কনসোর্টিয়ামের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দায়িত্ব ভাগাভাগি হবে, ফলে ভবিষ্যতে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে শুধু ইরান নয়, সংশ্লিষ্ট অংশীদার দেশগুলোকে জবাব দিতে হবে। এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়, তবে জানা গেছে ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে 3 ঘন্টার এক বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে। এর পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুবাইয়ে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, আমিরাতের নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি না থাকলেও দেশটির বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যেই চালু হয়েছে এবং তা আমিরাতের প্রায় 1/4 বিদ্যুৎ চাহিদা পূরণ করছে। ইরানের প্রস্তাব অনুযায়ী এই কনসোর্টিয়ামে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সীমাবদ্ধ থাকবে 3.67% মধ্যে, যা ছিল 2015 সালের পরমাণু চুক্তির শর্ত। এই কনসোর্টিয়ামের ধারণা একেবারে নতুন নয়। 2023 সালের অক্টোবরে প্রিন্সটনের পদার্থবিদ ফ্রাঙ্কন হিপেল এবং ইরানের সাবেক পারমাণবিক আলোচক সৈয়দ হোসাইন মুসাভিয়ান একটি প্রবন্ধে এই ধারণা উত্থাপন করেছিলেন। তাদের মতে সৌদি আরব ও আমিরাত যদি এই প্রকল্পে অর্থায়ন ও অংশীদার হয় তাহলে তারা শুধু প্রযুক্তি নয়, বরং কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারে। অরুণাচল প্রদেশ হাতছাড়া হচ্ছে ভারতের। বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র মোদির। গত কয়েক দশকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যেখানে মায়ানমার, বাংলাদেশ, ভারতের ভেতরে বিদ্রোহ এবং ভারত পাকিস্তানের যুদ্ধ এই অস্থিরতার মূল উপাদান। এই অঞ্চলের মধ্যে ভারতের অবস্থান সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ ভারতের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, বিশেষ করে বিশাল পরাশক্তি চীনের সঙ্গে সীমান্ত বিবাদ বৃদ্ধি পাওয়ায়। চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে এবং সাম্প্রতিক দিনে অরুণাচলের 27টি স্থানের নাম পরিবর্তন করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অর্থহীন এবং হাস্যকর বলে বর্ণনা করলে চীনের পক্ষ থেকে জোরালো দাবি এসেছে যে অরুণাচল চীনের স্বত্বাধিকারের অংশ। পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের পরাজয়ের পেছনে চীনের ভূমিকা স্পষ্ট হয়েছে, যেখানে চীনের সহায়তায় পাকিস্তান ভারতের রাফাল বিমান ধ্বংস করেছে। এই যুদ্ধের পর ভারতে মোদী বিরোধী গণ আন্দোলন শুরু হয়, যার ফলশ্রুতিতে প্রশাসনিক দমন-পীড়ন এবং গুলিবর্ষণ সহ নানা মানবাধিকার লঙ্ঘন ঘটে। এছাড়া ভারতের বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা এবং বাণিজ্য সংকোচের ফলে কলকাতার ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে, যা বিস্তৃত জনমানসে আলস্য এবং ক্ষোভ সৃষ্টি করেছে। সীমান্তে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে, বিশেষ করে বিএসএফ এবং বিজিবির মধ্যে সংঘর্ষ এবং ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশিদের নির্যাতন ও অবৈধ অভিবাসীদের প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছে। ভারতের মুসলিম নাগরিকরা দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশি নির্যাতনের মুখে পড়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে, যা জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার রক্ষাকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের এই বহুমুখী সংকট নিয়ে বাঙালি সমাজ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন এবং বাংলাদেশ বিজিবি সীমান্ত সুরক্ষা জোরদার করে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। সামগ্রিকভাবে ভারত ভূ রাজনৈতিক চাপ, অভ্যন্তরীণ ক্রমবর্ধমান বিরোধ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে। গাজার মানবিক বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এই তথ্য জানিয়েছেন। বর্তমানে এক সরকারি সফরে তুরস্কে অবস্থান করছেন রুবিও। সেখানে পর্যটন শহর আন্তালিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুবিও বলেন, গাজায় বাসিন্দারা যে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছেন তা আমরা অনুভব করতে পারছি না। ব্যাপারটি এমন নয়। আমি ইতোমধ্যে এই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি যে কিন্তু গাজার মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রকে যন্ত্রণা দিচ্ছে। আমি তাকে আরো বলেছি যে আমরা মনে করি যে মধ্যপ্রাচ্যে অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য হামাসকে নির্মূল করা জরুরি, কিন্তু তার জন্য দিনের পর দিন, মাসের পর মাস ধরে গাজার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্য দিয়ে যাবেন, এটা কোনোভাবেই কাম্য নয়।
প্রসঙ্গত গত 1 মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ফলে খাবার, সুপেয় পানি ও ঔষধের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি পার করছেন গাজার বাসিন্দারা। গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিতে ইসরায়েলের উপর চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহু বলেছেন, এখন গাজায় ত্রাণ প্রবেশ করতে দিলে তা হামাস লুটপাট করবে এবং সেই ত্রাণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে। কাশ্মীরের পেহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সংঘাতে আধুনিক যুদ্ধ প্রযুক্তির শক্তি প্রদর্শন করায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে চীন। এই যুদ্ধে পাকিস্তান দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদণ্ড তৈরি করেছে বলে মনে করছে চীন। দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশ্যে এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের এই উচ্চ প্রশংসা করা হয়। চায়না স্পেস নিউজ বলেছে, পাকিস্তান এবিসি নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কৌশল অনুযায়ী এই লক্ষ্য ঠিক করে, বি হামলা চালায় এবং সি গাইড করে। পাকিস্তানের বিমান বাহিনী গ্রাউন্ড রাডার, ফাইটার জেট এবং আকাশে নজরদারি চালানো ব্যবস্থার সমন্বয়ে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে দাবি পাক সরকারের। ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ডেটা চালিত বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কৌশল ভারতের পুরনো ও খণ্ডিত প্রোটোকলকে কার্যত ছিন্নভিন্ন করে দিয়েছে। যদিও প্রতিবেদনে চীনা অস্ত্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের দাবি HQ-9P এয়ার ডিফেন্স সিস্টেম, জেট DK-03 AWACS এবং PL-15 মিসাইল সজ্জিত যে চেনসি যুদ্ধবিমান চীনের তৈরি, যা পাকিস্তানের বর্তমান শক্তির মূল স্তম্ভ। পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব ভবিষ্যতের রণকৌশলের মডেল হিসেবে দেখা হচ্ছে। ভারতের দুর্বল ইন্টারঅপারেবিলিটি ও মন্থর প্রতিক্রিয়ার বিপরীতে পাকিস্তানের স্মার্ট যুদ্ধনীতি এখন এক কঠিন সতর্কবার্তা। প্রতিবেদনটির শেষাংশে বলা হয়েছে, পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও অপ্রতিরোধ কৌশল শুধু ভারতের আকাশশক্তিকে নিষ্ক্রিয় করেনি, বরং ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে সেদিকেও আলোকপাত করেছে। সীমান্তে উত্তেজনা যত বাড়ছে তত স্পষ্ট, পাকিস্তান এবং চীনের মধ্যকার সম্পর্ক পরবর্তী প্রজন্মের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে ইরানের ড্রোনের আদলে দামে কম, দ্রুতগতির ও প্রাণঘাতী ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। কাতার সফরকালে গত বৃহস্পতিবার 16 মে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, আমি একটি কোম্পানিকে ইরানি ড্রোনের আদলে ড্রোন তৈরি করতে বলেছি। আমার প্রচুর ড্রোন দরকার। আপনারা জানেন, ইরান অনেক ভালো ড্রোন বানায়, আর এগুলো বানাতে 35 থেকে মাত্র $40,000 খরচ হয়। আরো বলেন, আমি এই কোম্পানিকে বলেছিলাম আমি ইরানের ড্রোনের মতো তেমন কিছুই দেখতে চাই। 2 সপ্তাহ পর তারা আমার কাছে একটি ড্রোন নিয়ে আসে, যার দাম $41 মিলিয়ন। আমি বললাম, আমি এটার কথা বলিনি, আমি এমন কিছুর কথা বলছি যার দাম $35 থেকে $40,000, যাতে আপনি হাজার হাজার ড্রোন উড়াতে পারেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের আরাস সিরিজের ড্রোন এখন আকাশ পথে বিপ্লব এনেছে, আর এসব কর্মসূচি শুরু হয়েছে স্বনির্ভর প্রতিরক্ষা করার প্রচেষ্টায়। ড্রোন প্রযুক্তিতে ইরানের ব্যাপক ও দ্রুত অগ্রগতি এবং ড্রোন যুদ্ধে উচ্চ মাত্রার নির্ভুলতার পাশাপাশি দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা পশ্চিম এশিয়ায় দেশটির ক্রমবর্ধমান সামরিক শক্তিকে শক্তিশালী করেছে। বছরের পর বছর ধরে মার্কিন হুমকি এবং নিষেধাজ্ঞার মুখে সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য দেশীয় প্রতিরক্ষামূলক সরঞ্জামের বিস্তৃত পরিসরের তৈরিতে ইরানের সামরিক বাহিনীর সাফল্যের মধ্যে অত্যাধুনিক ড্রোন প্রোগ্রাম অন্যতম। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজা শিশুদের লাশের ব্যবসা করছে জর্ডান। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে চীন, সতর্ক করল যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিতে দৌড়াদৌড়ি শুরু। পরমাণু ইস্যুতে এক হচ্ছে সৌদি আরব, ইরান ও আরব আমিরাত। অরুণাচল প্রদেশ হাতছাড়া হচ্ছে ভারতের, বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র মোদির। গাজা পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের। ভারতের সঙ্গে যুদ্ধ, পাকিস্তানের প্রশংসা করে যা বলল চীন। ইরানি ড্রোনের আদলে ড্রোন তৈরির নির্দেশ দিলেন ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।